দর্শক আমন্ত্রণ যমুনা আইডিসকে শুরুতেই শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেওয়ার তোড়জোড় পশ্চিমা বিশ্বের, মাকড়সার জালের মতো ভেঙে পড়বে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, হুঁশিয়ারি রইসির। গাজার পক্ষে সরব হওয়ায় তরুণীর সমাবর্তন বক্তব্য বাতিল করল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়, তীব্র প্রতিবাদ মুসলিম কমিউনিটির। নজিরবিহীন বৃষ্টি বন্যার কবলে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জলবদ্ধতায় ভোগান্তি মরু এলাকাতেও, দুবাইতে বিমান চলাচল ব্যাহত। শিরোনাম দেখছিলেন যমুনা আইডিসকে, আপনাদের সাথে আছে আমি সাইফুদ্দিন রবিন। ইসরায়েলে হামলার পর ইরানের দূরপাল্লার সমরাস্ত্রের সক্ষমতা দুশ্চিন্তায় ফেলেছে তেল আবিব ও পশ্চিমাদের, আর তাই এবার তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় শুরু করেছে পশ্চিমা দেশগুলো। এতদিন ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানতে চাওয়া তেল আবিবও এখন সোচ্চার তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নে শুরু হয়েছে ইরানের অস্ত্র উৎপাদনে বিধিনিষেধ আরোপের প্রক্রিয়া। প্রায় 2000 কিলোমিটার দূর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ড্রোন ছুড়েছে ইরান। দীর্ঘদিন ধরেই একের পর এক দূরপাল্লার সমরাস্ত্র তৈরি করে আসলেও এতদিন শত্রুপক্ষের বিরুদ্ধে যা ব্যবহারের তেমন নজির দেখা যায়নি। শনিবার রাতের হামলায় ইসরায়েলের তেমন ক্ষয়ক্ষতি না হলেও আবারও আলোচনায় তেহরানের দূরপাল্লার অস্ত্রের সক্ষমতা। ইসরায়েলে হামলা চালানোর পর নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের উপর যে আরও নতুন নতুন বিধিনিষেধ আরোপ হবে তা অনুমতিই ছিল। এরই মধ্যে সেই তোড়জোড়ও শুরু করেছে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা। ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে চাওয়া ইউরোপ আমেরিকা এবার টার্গেট করেছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে। মূলত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বেশ দুশ্চিন্তায় ফেলেছে ইরানের শত্রুদের। এরই মধ্যে দেশটির অস্ত্র উৎপাদনের ওপর বিধিনিষেধ আরোপের প্রক্রিয়াও শুরু করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মূলত সামরিকভাবে তেহরানকে দুর্বল করাই তাদের এবারের মূল এজেন্ডা। আমাদের পরিকল্পনা হলো ইরান রাশিয়ার ড্রোনের সাথে সম্পর্কিত নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো। কেবল ড্রোন নয়, মিসাইল সরবরাহের বিষয়টিও আমলে নেওয়া হবে। ইরান যে ইউক্রেনে হামলার উদ্দেশ্যে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে তা হয়তো নিশ্চিত নয়, তবে এই সম্ভাবনাকে আমলে নিয়ে বিধিনিষেধের পরিধি বাড়ানো হবে। মধ্যপ্রাচ্যের প্রক্সি গোষ্ঠীগুলোকেও ইরানের অস্ত্র সহায়তা বন্ধের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। এদিকে ইরানকে দুর্বল করতে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইতালিতে G7-এর সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও প্রাধান্য পাচ্ছে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি। এই বৈঠকে অংশ নিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে অন্তত 30টি দেশকে চিঠি দিয়েছে ইসরায়েল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ডেড সি থেকে ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধারের দাবি করল ইসরায়েল। মঙ্গলবার ব্যালিস্টিক মিসাইলের সেই ধ্বংসাবশেষ প্রদর্শন করে দেশটির সামরিক বাহিনী। প্রকাশ করা হয়েছে একটি ভিডিও ফুটেজও। ভিডিওতে দেখা যায় একটি মিসাইলের বিশাল আকৃতির একটি অংশ পর্যবেক্ষণ করছে ইসরায়েলের সেনারা। রোববার ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন হামলায় অন্তত 110টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। ইসরায়েলের দাবি, এসব মিসাইলে কমপক্ষে 7 টন বিস্ফোরক ছিল, যদিও 99%ই ধ্বংসের দাবি করেছে তেল আবিব। ইরান পূর্ণ শক্তিতে হামলা চালালে মাকড়সার জালের মতো ভেঙে পড়বে ইসরায়েল ও তাদের মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। তার দাবি, প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তেল আবিবের দম্ভ চূর্ণ করেছে তেহরান। আমাদের ট্রু প্রমিস ছিল সীমিত আকারের অভিযান। আমরা যদি আরো বড় পরিসর হামলা চালাতাম তবে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কোনো অস্তিত্বই থাকতো না। ইহুদিবাদীরা নিজেদের অপরাজেয় ভাবত। তাদের সেই দম্ভ চূর্ণ করেছে আল-আকসা স্ট্রম ও আমাদের ট্রু প্রমিস অপারেশন। আমরা এটাই প্রমাণ করেছি, ইহুদিবাদী শাসক এবং তাদের মদতদাতাদের শক্তি মাকড়সার জালের মতো ঠুনকো।
তেহরান তেল আবিব উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সাথে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিন এই তথ্য জানায়। ইরানের অনুরোধেই পুতিন এই ফোন করেন। দামেস্কে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এর জবাবে ইরানের পাল্টা পদক্ষেপ নিয়েও ফোনালাপ করেন দুই নেতা। এ সময় রুশ প্রেসিডেন্ট সতর্কতা জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে তা পুরো অঞ্চলেই বিপর্যয় সৃষ্টি করবে। এ সময় রুশ প্রেসিডেন্ট আশাবাদ জানিয়ে বলেন, সংঘাত বন্ধে সব পক্ষই যুক্তিসঙ্গত সংযম আচরণ করবে। মস্কো এবং তেহরানের মধ্যে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক পুরনো। প্রায় 5 দশক ধরে বিরোধ থাকলেও কখনো সরাসরি ইসরায়েলে হামলা চালায়নি ইরান। এতদিন পর হঠাৎ কেন এমন দুঃসাহসী পদক্ষেপ দেশটির? ধারণা করা হচ্ছে রুশ প্রযুক্তিতেই এখন আত্মবিশ্বাসী তেহরান। পশ্চিমা গোয়েন্দাদের তথ্যে গত 2 বছরে মস্কোর সহযোগিতায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে তারা। পাল্টা আক্রমণ ঠেকানোর সক্ষমতা বাড়ানোর পরই ইসরায়েলে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক নিষেধাজ্ঞার খড়গ পড়েছে রাশিয়ার উপর। পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানও গত 2 বছর তাই ব্যাপক ঘনিষ্ঠ হয়েছে মস্কো তেহরানের সম্পর্ক। বলা হচ্ছে এই সুসম্পর্ক কাজে লাগিয়ে পরস্পরের সামরিক শক্তিও বাড়িয়েছে দেশ দুটি। ইরানের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন মিসাইল দেওয়ার অভিযোগ এখন বেশ পুরনো। মার্কিন গণমাধ্যমের দাবি, বিনিময়ে রুশ অস্ত্রের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে ইরান। ধারণা করা হচ্ছে শত্রুর পাল্টা হামলা মোকাবেলার সক্ষমতা বাড়ার পরই ইসরায়েলকে জবাব দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইসলামী বিপ্লবের পর 1979 সাল থেকেই মূলত অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করে আসছে ইরান। অত্যাধুনিক সব মিসাইল ড্রোন বানালেও তাদের বিমান ভাণ্ডার ততটা সমৃদ্ধ নয়। তবে গোয়েন্দাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে নতুন তথ্য। গোপন সামরিক চুক্তির আওতায় রাশিয়ার তৈরি সুখোই 35-এর মতো অত্যাধুনিক বোমারু বিমানের মালিক এখন তেহরান। ধারণা করা হচ্ছে রাশিয়ার কাছ থেকে ইরান S-400-এর মতো মিসাইল সিস্টেমও পেয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তৈরি স্টিলথ প্রযুক্তির ফাইটার জেট ভূপাতিত করার সক্ষমতা রয়েছে এই মিসাইল সিস্টেমের। সামরিক সরঞ্জাম বিনিময়ের চুক্তিতে অ্যান্টি জ্যামিং সহ বিভিন্ন ধরনের প্রযুক্তি ভাগাভাগি করেছে দেশ দুটি। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইরান স্পাই স্যাটেলাইট প্রযুক্তিও পেয়েছে ঘনিষ্ঠ মিত্র মস্কোর কাছ থেকে। এখন পর্যন্ত কী পরিমাণ রুশ সমরাস্ত্র পেয়েছে ইরান সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই পশ্চিমাদের কাছে। এদিকে সামরিক সরঞ্জাম বিনিময়ের কথা স্বীকার করেনি মস্কো কিংবা তেহরান কোনো পক্ষই। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জন্য ইসরায়েলের নেতৃত্বকে দোষারোপ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তেল আবিবকে সমর্থন দেয় পশ্চিমাদের তুলোধুনো করেন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। মঙ্গলবার রাজধানী আঙ্কারায় সংবাদ সম্মেলনে বলেন, দামেস্কে তেহরানের দূতাবাসে হামলা চালিয়ে ভিয়েনা কনভেনশনের শর্ত ভঙ্গ করেছে তেল আবিব। ইরানের পাল্টা জবাব নিয়ে নিন্দা জানানোয় পশ্চিমাদের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, সংঘাতের জন্য সবার আগে বেনিয়ামিন নেতানিয়াহুর নিন্দা জানাতে হবে। গাজায় নৃশংসতা ও গণহত্যা চলতে থাকলে আঞ্চলিক বিরোধ বাড়বে বলেও সতর্ক করেন তিনি। নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার জন্য নিজ দেশের জনগণ ও পুরো অঞ্চলের মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন। শনিবার রাতের রুদ্ধশ্বাস ঘটনার জন্য একমাত্র তিনিও তার সরকার দায়ী। দামেস্কে ইরানের দূতাবাসে হামলার পরও খুব সামান্য কয়েকটি দেশ ইসরায়েলি প্রশাসনের নিন্দা জানিয়েছে। যারা তেল আবিবের আগ্রাসনের সময় চুপ ছিল, তারাই আবার ইরানের প্রতিক্রিয়ার পর নিন্দা জানানোর প্রতিযোগিতায় নেমেছে। ইরান ইসরায়েল যুদ্ধ উত্তেজনার আড়ালে রাজনৈতিকভাবে কি নতুন জীবন পেলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? এমন প্রশ্ন নিয়ে চলছে নানা আলোচনা, পর্যালোচনা। গাজার গণহত্যা আর ইসরায়েলি জিম্মি উদ্ধারে ব্যর্থতায় ঘরে বাইরে যে চাপে ছিলেন নেতানিয়াহু, তা যেন হঠাৎই আড়ালে চাপা পড়ে গেছে। বিদেশি ত্রাণকর্মী নিহতের ঘটনায় নেতানিয়াহুর সাথে হওয়া মান অভিমানও যেন ভুলে গেছে পশ্চিমা শক্তি। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত যত দীর্ঘ হবে তত বেশি লাভবান হবে নেতানিয়াহু। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল তেল আবিব। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের উদ্ধারে ব্যর্থতার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি সাধারণ মানুষের। গেল কয়েক মাস ধরে এমন দৃশ্য অনেকটাই নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে তেল আবিবে।
গেল 7 মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি গণহত্যা। শুরুতে বিভিন্ন দেশ মুখে কুলুপটে থাকলেও সময়ের সাথে সাথে ইসরায়েলি আগ্রাসন বন্ধে সোচ্চার সবাই। এরই মধ্যে ইসরায়েলি হামলায় বিদেশি ত্রাণকর্মী নিহতের ঘটনায় পশ্চিমা শক্তির তোপের মুখে পড়ে তেল আবিব। ক্ষেপে ওঠে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা, সহায়তা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে অভূতপূর্ব চাপের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু গেল শনিবারের এক হামলায় পাল্টে দিয়েছে সব। তেল আবিবের প্রতি যে রুষ্ট মনোভাব ছিল পশ্চিমের, তা যেন বদলে গেছে একটি পলকেই। তেহরানের ছোড়া ড্রোন আর ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে রক্ষায় রীতিমতো ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা। মন কষাকষি ভুলে আগের মতোই ঘনিষ্ঠ মাখামাখি সম্পর্কে তেল আবিব ওয়াশিংটন। আড়ালেই পড়ে গেছে নেতানিয়াহু প্রশাসনের সব ব্যর্থতা। ফলে রাজনৈতিকভাবে যেন নতুন জীবন মিলেছে নেতানিয়াহুর। যুদ্ধবিরতি যেন না হয় তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী চাইবেন যেভাবেই হোক না কেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন দীর্ঘায়িত হয়, কারণ যখনই যুদ্ধ শেষ হবে তখনই তার রাজনৈতিক কেরিয়ারের ইতি টানা হবে। এর সাথে যদি বাইডেনের সম্পৃক্ততার বিষয়টি আলোচিত হয় তাহলে বলতে হবে মার্কিন স্বার্থের চেয়েও নেতানিয়াহুর স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট। গাজায় গণহত্যা ইস্যুতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছিল ইসরায়েলের। তেল আবিবের সমালোচনায় যে জর্ডান ছিল সবচেয়ে মুখর, সেই দেশটি ইরানের ছোড়া মিসাইল ঠেকাতে ছিল সবচেয়ে তৎপর। ফলে ইরানের এই হামলাকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক জোড়া লাগানোর সুযোগ হিসেবেও দেখা হচ্ছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের সাথে উত্তেজনার মধ্যে গাজা জুড়ে তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবারও উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে দেশটি। এদিন শরণার্থী শিবিরগুলো ছিল আগ্রাসনের লক্ষ্যে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজার মাঘাজি শরণার্থী শিবিরে শিশুদের একটি খেলার মাঠে চালানো হয়েছে বোমা হামলা। এতে শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছে। এদিকে রাফা শহরের একটি শরণার্থী শিবিরেও চালানো হয়েছে আগ্রাসন। 4 শিশুসহ সেখানে প্রাণ হারিয়েছে কমপক্ষে 7 জন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে মঙ্গলবার তেল আবিবের হামলায় প্রাণ গেছে আরও অন্তত 46 ফিলিস্তিনির, আহত 110 জন। 6 মাসেরও বেশি সময়ের আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত 33,800-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত 76,575 জন। গাজার পক্ষে সরব হওয়ার জেরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য দিতে পারবেন না মার্কিন তরুণী। নিরাপত্তার অজুহাতে ভারতীয় বংশোদ্ভূত আসনা তাবাসসুমের নির্ধারিত ভাষণ বাতিল করছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। এমন ঘটনায় তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। তীব্র ক্ষোভ জানিয়েছে মুসলিম কমিউনিটি। সমালোচনার ঝড় তুলেছেন সাধারণ শিক্ষার্থীরাও। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন তরুণী আসনা তাবাসসুম আগামী মাসে অনুষ্ঠিতব্য সমাবর্তনে বক্তব্য রাখার কথা ছিল তার, যেখানে উপস্থিত থাকবে 65,000 মানুষ। লেখাপড়ায় সাফল্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য শত শত শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত করা হয়েছিল আসনাকে। বেশ কিছুদিন ধরেই ইসরায়েলপন্থী বিভিন্ন গোষ্ঠী আসনার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ করে আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে তার বিভিন্ন পোস্ট নিয়েও তৈরি হয় বিতর্ক। এমন পরিস্থিতিতে আসনার বক্তব্য ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে অনুষ্ঠানে। এমন অজুহাতে সমাবর্তনের মাত্র কিছুদিন আগে তার বক্তব্য বাতিলের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন আসনা। বলেছেন, বিদ্বেষমূলক প্রচারণার শিকার তিনি। তীব্র ক্ষোভ জানিয়েছে মুসলিম কমিউনিটি। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে কাপুরুষোচিত বলেও আখ্যা দিয়েছে তারা। তিনি জানতেন ইসলাম বিদ্বেষীরা ফিলিস্তিন বিরোধীরা ঝামেলা করবে। মুসলিম হিসেবে বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই নিয়েছি। তবে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপে হতাশ তিনি। বিশ্ববিদ্যালয় যে পদক্ষেপ নিল তা অপ্রত্যাশিত। খুব খারাপ উদাহরণ তৈরি হলো। মানবাধিকারের পক্ষে কথা বলার জন্য সাজা পেতে হলো তাকে। ইসলাম ফোবিয়া আরও উস্কে দেবে এ ঘটনা। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরাও। অবশ্যই তার বক্তব্য দেওয়া উচিত, কারণ সে ক্ষতিকর কিছু করছে না। সে যে ইস্যুতে সরব তা কেবল আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এমন কারোই সমাবর্তনে বক্তা হওয়া উচিত। এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গত বছর 44তম প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত হয়েছিলেন। তখনও নিরাপত্তা ইস্যু হয়নি। এটা আসলে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা। এটি সঠিক সিদ্ধান্ত হয়নি। গাজায় চলমান আগ্রাসন প্রভাব ফেলেছে মার্কিন সমাজ আর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। গাজার পক্ষ নেয়া নিয়ে বাক স্বাধীনতা ইস্যুতে বেড়েছে বিতর্ক। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
ইসরায়েল সরকারের সাথে হওয়া একটি চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন গুগলের কর্মীরা। মঙ্গলবার নিউ ইয়র্কে প্রযুক্তি প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টারের সামনে ফিলিস্তিনপন্থী এই কর্মীরা অবস্থান নেন। প্রজেক্ট নিম্বাস নামের বিতর্কিত চুক্তি বাতিলের দাবি জানান তারা। এর আগে গুগলের ক্যালিফোর্নিয়া অফিসে নিজেদেরই এক কর্মীকে পুলিশের কাছে তুলে দেয় গুগল কর্তৃপক্ষ। অফিস কক্ষের ভেতর ইসরায়েলের সাথে চুক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন তিনি। প্রজেক্ট নিম্বাস হচ্ছে গুগল ও অ্যামাজনের সাথে ইসরায়েল সরকারের $120 কোটি বিতর্কিত একটি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দফতরকে ক্লাউড পরিষেবা সহ উন্নত প্রযুক্তি সরবরাহ করবে প্রতিষ্ঠান দুটি। লেবাননে ইসরায়েলের হামলায় প্রাণ গেল এক কমান্ডার সহ 3 হিজবুল্লাহ সদস্যের। মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় দুটি শহরে গোষ্ঠীর সদস্যদের গাড়ি লক্ষ্য করে হয় গোলাবর্ষণ। অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করছে ইসরায়েলের সামরিক বিভাগ IDF। জানায় নিহত কমান্ডারের নাম ইসমাইল বাজ। দক্ষিণাঞ্চলীয় আইনেবেলে শহরে চালানো হয় এই হামলা এবং তাতে মৃত্যু হয় তার। তেল আবিব জানিয়েছে হিজবুল্লাহর উপকূলীয় শাখার দায়িত্বপ্রাপ্ত ছিলেন ইসমাইল। ইসরায়েলে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও রকেট হামলার পরিকল্পনাকারী ছিলেন তিনি। নজিরবিহীন ঝড়, বৃষ্টি আর বন্যার কবলে মধ্যপ্রাচ্যের 3 দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন। বন্যায় তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর। ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। পানির নিচে শারজাহ এবং আবুধাবিও। এদিকে ঝড় আর আকস্মিক বন্যায় অন্তত 18 জনের প্রাণ গেছে ওমানে। বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে বাহরাইনেও। টানা বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই এয়ারপোর্ট। মঙ্গলবার সকাল থেকে শহরটিতে শুরু হয় ভারী বৃষ্টি, সেই সাথে ছিল ঝোড়ো বাতাস। মরু অঞ্চলে এমন নজিরবিহীন প্রাকৃতিক তাণ্ডবে রীতিমতো হতবাক স্থানীয়রা। ভারী বৃষ্টিপাতের কারণে শহরটির অধিকাংশ এলাকা প্লাবিত হয়। রেকর্ড করা হয় প্রায় 20 মিলিমিটার বৃষ্টিপাত, যা সারা বছরের গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি। ফলে তলিয়ে যায় বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত। ব্যাহত হয় ফ্লাইট চলাচল, বন্ধ রাখা হয় ফ্লাইট। অবতরণ করতে না পেরে গতিপথ বদলাতে বাধ্য হয় বহু বিমান। এমিরেটস সহ বিভিন্ন বিমান সংস্থার কার্যালয়ে ভিড় করেন হাজার হাজার যাত্রী। তাদের নিয়ে বিপাকে পড়ে কর্তৃপক্ষ। বিপর্যয়ের একই চিত্র শারজাহ আর আবুধাবিতেও। ঝড় আর বন্যায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের অপর দেশ ওমানও। বন্যায় ঘরবাড়িতে আটকা পড়েছেন বহু মানুষ। হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছে তাদের। বাহরাইনও তলিয়ে গেছে রাস্তাঘাট। রুক্ষ ও শুষ্ক আবহাওয়ার অঞ্চল হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলোয় গেল কয়েক বছর ধরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। একে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইউক্রেন যুদ্ধ প্রাণ হারিয়েছেন 50,000 বেশি রুশ সেনা। এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। নিহত সেনাদের কবর সংখ্যা, সামাজিক মাধ্যমের তথ্য উপাত্ত সহ নানা উৎস বিশ্লেষণ করে সেনা মৃত্যুর সংখ্যা হিসেব করেছে সংবাদ মাধ্যমটি। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে 2 বছরের যুদ্ধের দ্বিতীয় বছর মৃত্যু হয়েছে 27,300 জনের বেশি রুশ সেনার, যা প্রথম 12 বছরের তুলনায় অন্তত 25% বেশি। বলা হচ্ছে নতুন বছর মস্কো তুলনামূলকভাবে বেশি সাফল্য পেলেও তা ব্যাপক প্রাণহানির বিনিময়ে এসেছে। তাদের দাবি 2 বছরেরও বেশি সময়ের এই যুদ্ধে 50,000 রুশ সেনার মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হলেও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। প্রতিরক্ষা ব্যবস্থায় মিসাইলের অভাবে কিয়েভের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইউক্রেন। সোমবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমরা ক্ষেপণাস্ত্রের অভাবে ত্রিপিলিয়া পাওয়ার প্লান্ট রক্ষা করতে ব্যর্থ হয়েছি। যারা ন্যাটোর আমাদের অস্ত্র সরবরাহের বিরোধিতা করেন, বলেন এতে ন্যাটোর যুদ্ধে জড়িয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, তাদের জন্য ইসরায়েল একটি বড় উদাহরণ। ইসরায়েল কি ন্যাটোর সদস্য? তাদের ন্যাটোভুক্ত দেশ রক্ষা করেনি। ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সাথে এনকাউন্টারে 29 মাওবাদী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজ্যের কাঙ্কের জেলায় এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে মাওবাদী নেতা শঙ্কর রাও রয়েছেন। এর আগে তাকে ধরিয়ে দিতে 25 লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারতীয় সরকার। গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর 3 সদস্যও আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চলতি বছরের শুরু থেকেই ছত্তিশগড়ে মাওবাদীদের সাথে সংঘাত বাড়ে। এ নিয়ে চলতি বছর নিরাপত্তা বাহিনীর সাথে এনকাউন্টারে 79 মাওবাদী নিহত হয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ডেনমার্কের 400 বছরের পুরনো ঐতিহাসিক ভবন। পুড়ে ছাই ড্যানিশ রাজধানীর সবচেয়ে বিখ্যাত এই স্থাপনার বিশাল অংশ। ব্যাপক ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ সাজসজ্জা, ধসে পড়েছে ছাদের একাংশ। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে হয় আগুনের সূত্রপাত, কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে একাধিক ফ্লোরে। সন্ধ্যার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও রাতভর দেখা গেছে কালো ধোঁয়া। তবে চিত্রকর্ম, আয়না, ঘড়ি, ঝাড়বাতি সহ কয়েকশো ঐতিহাসিক নিদর্শন রক্ষা করতে পেরেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে হলো জানা যায়নি, তাও চলছে তদন্ত। সাবেক স্টক এক্সচেঞ্জ ভবন হিসেবে পরিচিত ভবনটি নির্মিত হয় 1625 সালে। কোপেনহেগেনের কেন্দ্রে দেশটির পার্লামেন্টের খুব কাছেই অবস্থান 17 শতকের স্থাপনাটি। দর্শক, যমুনা আইডিয়াসকে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।